গল্পের শুরুতেই আমরা বৃষ্টিতে ভিজতে থাকা এক মেয়েকে দেখি। তার নাম সাত্যা। শেষ কিছুদিন ধরে সে মনমরা হয়ে বসে থাকে। তার এই মনমরা হয়ে থাকার কারণ আমরা গল্পের কিছুটা সামনে গেলে জানতে পারবো। মেয়েটাকে ভিজতে দেখে তার বাবা স্টেশনে উপস্থিত হয় এবং তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর আরো বেশ কয়েকটা দিন কেটে যায়। একাকিত্ব যেন তাকে আরো ঘিরে ধরছিল, তাই সে সিদ্ধান্ত নেয় বিয়ে করে নেবে। তাই সে তার বিয়ের কথা তার বাবাকে জানিয়ে বলে, আমার জন্য ছেলে দেখেন, আমি বিয়ে করব। যা শুনে তো তার বাবা কিছুটা অবাক হয়ে পড়ে। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, আজ তার মেয়ে নিজে থেকে বিয়ের কথা বলছে, যাকে নাকি সে বিয়ের জন্য মানাতেই পারছিল না। কথা মতো এর পরের দিন তার জন্য একটা সম্বন্ধ আসে। ছেলের নাম মুরালি। ব্যাংক লোন রিকভারির কাজ করে, মানে লোন নেওয়ার পর তার ঠিকভাবে পরিশোধ হয়েছে কিনা তা দেখাশোনা করা। সাত্যা এমনিতেও দেখতে বেশ সুন্দর, এর উপরে সেজে গুজে তাদের সামনে আসায় প্রথম দেখাতেই ছেলে তাকে পছন্দ করে ফেলে, যা সে তার বাবা মাকে সোজা জানিয়ে দেয়। সাত্যাও বিয়েতে সম্মতি জানায়। ছেলের বাবা মা মেয়ের কুণ্ডলি মিলাতে চাইলে ছেলে বলে ওঠে, আপনি মেয়ের চেহারা দেখেছেন? আমার চেহারার যে দশা সারা জীবন খুঁজলেও এমন মেয়ে পাবো না। এসব কুণ্ডলি ফুণ্ডলি নিয়ে কোনো ঝামেলা করবেন না, সোজা বিয়ের দিন তারিখ ফিক্সড করেন। পরদিন সাত্যা ও মুরালি গ্রামের শিব মন্দিরে দেখা করে, যেখানে সাত্যা তাকে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম রাজু। রাজুর কথা শুনে তার মুখ একদম বাংলার পাঁচের মতো হয়ে যায়। মুরালি বলে, তাহলে যে আমাকে বিয়ে করবেন বললেন? সাত্যা বলে, বিয়ে আমি আপনাকেই করব। মুরালি তাকে পাল্টা বলে, আচ্ছা ভালোবাসবেন একজনকে আর বিয়ে আমাকে? তখন সাত্যা তাকে বলে, আমি এরকম কিছু বুঝাতে চাইনি। আমার কথার অর্থ জানতে হলে আমার জীবনের অতীত জানতে হবে। আর ঘটনা চলে যায় অতীতে। এই গ্রামের জেলেরা বেশি লাভের আশায় এখান থেকে 2000 কিলোমিটার দূরে সমুদ্রে যায় মাছ ধরতে। বছরের 9 মাস তাদেরকে সমুদ্রেই থাকতে হয়, আর বাকি 3 মাস তারা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে। এই 9 মাসের মধ্যে কিছুদিন অন্তর অন্তর তারা মাছ নিয়ে পোর্টে ফিরে আসে। পোর্টে মাছ রেখে আবারও সমুদ্রের গভীরে যাওয়ার জন্য রওনা দেয়। যেহেতু সমুদ্রের গভীরে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই জেলেরা পরিবারের সাথে কথা বলার জন্য পোর্টে থাকা এই সময়টুকুকেই ব্যবহার করে, যেখানে এই বোটটি 9 মাস অতিবাহিত করে তার পোর্টে ফিরে যাচ্ছিল। বোটে বেশ কয়েকজন মাঝি এবং একজন থান্ডেল ছিল। থান্ডেল হলো জেলেদের লিডার। পাড়ের কাছাকাছি এলে তারা দেখতে পায় স্থানীয় কিছু ডাকাত দল তাদের বোটকে ঘিরে ধরেছে। এরা টাকা নেয়, নয়তোবা সব মাছ নিয়ে যায়। তাই বোটের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এটা যেহেতু তাদের শেষ ট্রিপ, তাই তাদের কাছে ক্যাশ টাকা এবং মাছ তুলনায় বেশি ছিল। কিন্তু এসবের কোনো চিন্তাই যেন রাজুর মধ্যে ছিল না, কারণ সে তো ফোন উপর করে নেটওয়ার্কের অপেক্ষায় ছিল। আর হ্যাঁ, এই রাজুই হলো আমাদের গল্পের হিরো। যখনই ফোনে নেটওয়ার্ক আসে, রাজু সাত্যার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু এতক্ষণে ডাকাতেরা তাদের উপর হামলা করে দিয়েছে, তাই বোটের সবাইকে রক্ষা করার জন্য তাদেরকে উদম কেলাতে শুরু করে। সে মার খেয়ে কিছুক্ষণের মধ্যেই সবাই বোট ছেড়ে পালিয়ে যায়। মজার ব্যাপার হলো, সে কিন্তু সাত্যের সাথে কথা বলা বন্ধ করেনি, কারণ নেটওয়ার্কের মধ্যে এলে তারা দুজন একে অপরের সাথে সব সময় ফোনে কথা বলে। বোটে সব ছেড়ে তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে করে আর মাত্র 6 ঘন্টার রাস্তা। এদিকে সাত্যের আর মাত্র 6 ঘন্টার অপেক্ষা। এই 6 ঘন্টা সে কিভাবে কাটাবে সেটাই সে বুঝতে পারছে না। সারা রাত তারা ট্রেনে একে অপরের সাথে কথা বলে। সকাল হতেই সাত্যা সেই শিব মন্দিরে রাজুর জন্য অপেক্ষা করতে থাকে। ট্রেন স্টেশনে পৌঁছাতেই রাজু ট্রেন থেকে নেমে সোজা মন্দিরে যায় এবং সাত্যকে নিয়ে সেখানকার বড় ওয়াচ টাওয়ারের ওপর নিয়ে যায় এবং সেখানে লাগানো পতাকাটা খুলে ফেলে। এই পতাকাটা একটা প্রতীক। রাজু যে কয়দিন সমুদ্রে থাকে সে কয় মাস এখানে এই পতাকাটা উড়তে থাকে, আর রাজু এলে এই পতাকাটা খুলে ফেলে। এই 3 মাসে রাজু প্রতিটা মুহূর্ত সাত্যের সাথে কাটায়। 9 মাসের ঘাটতি যেন এই 3 মাসেই সে পুষিয়ে দিচ্ছে। রাজু তাকে নিয়ে সকল প্রকার সি ফুড খায়, কারণ যে কয় মাস রাজু সমুদ্রে থাকে সেই কয় মাস সাত্যা আমিষ জাতীয় খাবার খায় না। এর কারণ জিজ্ঞাসা করতে সে বলে, এটা তার কাছে এক প্রকার ব্রত, যেটা সে পালন করে আসছে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। সেদিন তাদের থান্ডেলকে দেখে মনে হচ্ছে সে অনেকটা চিন্তায় আছে, এমনকি সে ছোট বোতলের দেশি পানিও খেয়ে ফেলে। রাজু জিজ্ঞাসা করতেই সে রাজুকে বলে, পাশের গ্রামে মানুষদের জোর করে মাইনিং এর কাজ করানো হয়, কিছু বলতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। রাজু গ্রামবাসীদের পক্ষ হয়ে কথা বলতে গেলে তাকেও অপমান করা হয়, এমনকি তাদের সংস্কৃতিকেও অপমান করে। রাজু এসব মোটেও সহ্য করতে পারে না, তাই সে কন্ট্রাক্টরদের মারতে শুরু করে। তাদের উচিত শিক্ষা দিয়ে রাজু সেখান থেকে চলে আসে। রাজুর বাবা এক সময় থান্ডেল ছিল। সে সব সময় চাইতো ছেলেদের এবং গ্রামবাসীদের ভালো হোক। গ্রামবাসীর নানান বিপদ আপদে সে একাই এগিয়ে যেত। তার বাবার সকল স্বভাব চরিত্র, রাজত্ব তার নিজের মধ্যে সে ধারণ করে। একজন আদর্শ থান্ডেলের মতো রাজু আজ গ্রামের মানুষদের বাঁচিয়েছে। তাই পরম্পরা অনুযায়ী আজ তাকে গ্রামবাসীদের থান্ডেল ঘোষণা
করা হয়। সেদিন ছিল শিবরাত্রি, তাই সেদিন পুরো গ্রাম শিবরাত্রি উদযাপন করে এবং পূজা করে। এরপর দিন তাদের গ্রামের কল্যাণ নামের এক জেলের মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনে সে তার মেয়েকে একটা খেলনা উপহার দিলে তার মা সেই উপহারটা কেড়ে নিয়ে বলে, কি লাভ এই উপহার দিয়ে? 3 মাস মেয়েকে মিথ্যা আশা দিয়ে 9 মাসের জন্য গায়েব হয়ে যাও। আমারই তো এই সবকিছুর খেয়াল রাখতে হয় এই 9 মাস। সাত্তিয়া তখন তাকে ডাক দিয়ে বোঝায়, জন্মদিনে এমন হাঙ্গামা করার কি দরকার? 3 মাস তো কল্যাণ তার মেয়েকে সময় দেয়। চন্দ্রা বলে, এই 9 মাসে মেয়ের সব রাগ অভিমান আমাকে দেখতে হয়। তুই এসব বুঝবি না, আগে বিয়ে কর, তারপর বুঝতে পারবি। চন্দ্রাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার ভাই তাকে বলে, আমি তো কাছে মাছ ধরতে যাই, তারপরও আমার বউ আমার সাথে রাগ করে থাকে। আর কল্যাণ তো 9 মাস পরিবার থেকে দূরে থাকে, এখন রাগ করে কি করবে? এই কয়েকটা দিন রাগ অভিমান করে নষ্ট না করে ভালোভাবে সময় কাটাতে পারে, এতে তাদের মনও ভালো থাকবে। এরপর সাত্তিয়ার ফোনে রাজুর কল আসাতে সে সেখান থেকে চলে যায় রাজুর কাছে। সাত্তিয়া রাজুর বুকে মাথা রেখে শুয়েছিল, কারণ কালকে রাজু আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে। শেষের কটা সময় সে রাজুর সাথেই থাকতে চায়। কিছুক্ষণ পর রাজু তাকে ঘুমিয়ে যেতে বললে সে বলে আজ সে নাকি ঘুমাবে না, সারা রাত তার সাথেই কথা বলবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছুক্ষণ কথা বলার পর সাত্তিয়া রাজুর বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। সাত্তিয়ার ঘুম ভাঙে সকালে। ঘুম থেকে উঠে দেখে রাজু তার পাশে নেই। ওয়াচ টাওয়ারে সেই লাল পতাকাটি উড়ছে আর তার পাশে পড়ে থাকে রাজুর একটা শার্ট। রাজু প্রতিবার চলে যাওয়ার আগে তার জন্য একটা শার্ট রেখে যায়, যাতে সাত্তিয়া শার্টটা আলিঙ্গন করে তাকে অনুভব করতে পারে। রাজু এবং তার সঙ্গীরা পোর্টে উপস্থিত হয় এবং সকল ফর্মালিটিস পালন করে বোটে উঠে পড়ে। রাজুর কাঁধে আজ যেন অনেক দায়িত্ব, কারণ আজই প্রথম সে একজন থান্ডেল হিসেবে যাচ্ছে। রাজু অনেক এক্সাইটেড, সাথে কিছুটা নার্ভাসও। সমুদ্রের যতদূর নেটওয়ার্ক পাওয়া যায় ততদূর পর্যন্ত রাজু সাত্তিয়ার সাথে কথা বলে। সাত্তিয়া জিজ্ঞাসা করে তার সাথে দেখা না করে, কথা না বলে রাজু কতদিন থাকতে পারবে। রাজু তাকে বলে, তোমার সাথে দেখা করার অপেক্ষায় কিভাবে যে 9 মাস কেটে যায় সেটা সে নিজেও জানে না। আর রইল কথা বলার, তোমার সাথে কথা বলার অপেক্ষার যে খুশিটা, এই পথ তার মধ্যে দিয়ে অতিক্রম হয়ে যায়। নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার পর তারা আর একে অপরকে শুনতে পারে না। আর সেদিন রাতেই জানা যায় চন্দ্রার ভাই সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা গিয়েছে। তার ভাইয়ের মৃতদেহ দেখে সবাই আপসেট হয়ে পড়ে। কিভাবে কে কাকে সান্ত্বনা দেবে কিচ্ছু বুঝতে পারে না। সাত্তিয়া চন্দ্রার ভাইয়ের জায়গায় যেন রাজুকে দেখতে পাচ্ছিল, তখন সে ভয় পেয়ে যায়, যদি কাল এই জায়গায় রাজুকে সে দেখতে পায়, রাজু মৃতদেহ হয়তোবা এভাবেই নিয়ে আসা হবে। এই নিয়ে সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। সেই দুশ্চিন্তায় সাত্তিয়া রাতে ঘুমাতে পারে না। তার বাবা তাকে বলে, হয়তোবা মৃত বাড়িতে গিয়েছিলে সেজন্য ঘুম আসছে না। কিন্তু তার মাথায় যে উকি দিচ্ছিল দুশ্চিন্তার মেঘটা, সেটা তার বাবাকে সে কিভাবে বোঝাবে? সেদিন সাত্তিয়া তার বাবাকে জিজ্ঞাসা করে, এই গ্রামের সবাই মাছ ধরতে যায়, কিন্তু আপনি যান না কেন? তখন তার বাবা জানায়, সেও এক সময় সমুদ্রে মাছ ধরতে যেত। স্বপ্ন ছিল একদিন থান্ডেল হবে, কিন্তু একবার মাছ ধরে বাড়িতে এসে জানতে পারে তার মা অনেকদিন আগেই মারা গেছে। আর সে এক প্রতিবেশীর আশ্রয়ে ছিল। জীবনের শেষ সময় সে মায়ের পাশেও থাকতে পারেনি। সেই কষ্টে আর মেয়ের দিকে তাকিয়ে সে কখনো মাছ ধরতে আর সমুদ্রে যায়নি। তখন সাত্তিয়া তাকে আবারও জিজ্ঞাসা করে, আমার সাথে রাজুর সম্পর্কে তুমি তো কোনো বাধা দিলে না? তখন তার বাবা বলে, আমি কখনো চাইনি তোমার সাথে রাজুর বিয়ে হোক, কিন্তু আমি তোমার ইচ্ছাকেও সম্মান করি। এটা তোমার জীবন, তোমার জীবনে তুমি কাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে এটা তোমার ব্যাপার। আমি কখনোই বলবো না তুমি রাজুকে বিয়ে করো না, তোমার যাকে ভালো মনে হয় তুমি তাকেই বিয়ে করবে, কিন্তু মনে রাখবে ভুল কাউকে যেন বেছে নিও না। তবে আমি কখনো চাই না তোর আর রাজুর ভবিষ্যৎ আমার আর তোর মায়ের মতো হোক। আস্তে আস্তে সময় কাটতে থাকে। রাজু সমুদ্রে গিয়েছে আজ 1 মাস হলো। একটি করে দিন পার হয় আর সাত্তিয়া ক্যালেন্ডারে সেই দিনটি কেটে রাখে। 1 মাস পেরিয়ে আজ 6 দিন পের হতে লাগলো। রাজুর এখনো কোনো খোঁজ খবর নেই। সেদিন হুট করেই রাজু তাকে কল করে। কলটা রিসিভ করেই সাত্তিয়া তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, প্রতিবার 1 মাস পর কল করো, কিন্তু এবার তো দেরি হয়ে যাওয়ার কারণ কি? তার এই দুশ্চিন্তার কারণ হলো তার বাবার বলা কথাগুলো। সাত্তিয়া তাকে বলে তার কাছে কোনো কিছু ঠিকঠাক লাগছে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। এরপর কেটে যায় 9টা মাস। আজ রাজু ফিরে এসেছে। ফিরে আসতেই সাত্তিয়া তাকে জড়িয়ে ধরে, রাজুকে বলার জন্য তার কাছে এখন অনেক কথা। প্রতিবারের মতো এবারও তারা সেই ওয়াচ টাওয়ারের উপরে যায় এবং পতাকাটি খুলে দেয়। সাত্তিয়া আর কিছু বলার আগেই রাজু তার পায়ের নুপুর বেঁধে দিয়ে বলে, এবারও নাকি তাদের টাকা বোর্ডের মালিক আটকে রেখেছে, বলেছে পরের বার নতুন বোর্ড দেবে। রাজুর টাকা আটকে থাকার কথা শুনে সে আর তার মনের কথাগুলো বলতে পারে না। যে কথাগুলো সে রাজুকে বলতে চেয়েছিল সেগুলোই সে তার মাকে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার মা সেলাই বুনতে এতটাই ব্যস্ত থাকে যে সাত্তিয়ার কোনো কথায় আগ্রহ দেখায় না। অতঃপর তার আর কি করার, সাত্তিয়া সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। সাত্তিয়ার এই অস্বস্তি দেখে রাজু বারবার কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু সাত্তিয়া কিভাবে বলবে আর রাজুই বা কিভাবে রিয়াক্ট করবে তাই নিয়েই সে সারাদিন দোটানার মধ্যে থাকে। কিন্তু সেদিন সে বলেই ফেলে যে সে যেন এবার সমুদ্রে না যায়, কারণ সে খুবই ভয় থাকে
যদি চন্দ্রার ভাইয়ের মতো তার কিছু হয়ে যায়। কিন্তু এই সব তো সমুদ্রের নর্মাল সচরাচর ঘটেই থাকে, আর কালকেই তাকে সমুদ্রের উদ্দেশ্যে বেরোতে হবে। আর একজনের মৃত্যুর জন্য কি কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবো? রাজু তাকে বোঝানোর চেষ্টা করে যে মৃত্যু থাকলে আমরা যাই করি না কেন মরণ আসবেই। কিন্তু সাত্তিয়া নাছোড়বান্দার মতো রাজুর সাথেই লেগে থাকে এবং তার কাছ থেকে ওয়াদা করিয়ে নেয় যে সে এবার সমুদ্রে যাবে না। ওয়াদা করলেও যখন তার সঙ্গীরা ফোন করে বলে কাল সকাল 7টায় ট্রেন, তখন তাদের সম্মতি জানিয়ে বলে আচ্ছা, কারণ সে এখন থান্ডেল, সে না গেলে তাদের সঙ্গীরা ঝামেলায় পড়ে যাবে। সাত্তিয়া তাকে জড়িয়ে ধরে বলে এতদিন চিন্তায় আমার ঠিকমতো ঘুম হতো না, আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো। এই বলে সাত্তিয়া ঘুমিয়ে পড়ে। কিন্তু রাজু বেশ চিন্তায় পড়ে যায়। সে একজন থান্ডেল, তাকে তো জেলেদের সাথে যেতেই হবে, কিন্তু সে তো সাত্তিয়াকে কথা দিয়েছে। এই ভাবতে ভাবতে ভোর হয়ে যায়। ঘুম থেকে উঠে সাত্তিয়া দেখে আবারও রাজু তার পাশে নেই, তার কাছে পড়ে আছে রাজুর সেই শার্টটা, দূরে পতাকাটাও দেখা যাচ্ছে না। তার মানে রাজু তার ওয়াদা ভঙ্গ করে চলে গেছে। রাজুর খোঁজে সাত্তিয়া স্টেশনে পৌঁছায়, সেখানে গিয়ে দেখতে পায় রাজু চলে যাচ্ছে। সে তার পথ আটকে বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে এখন আমাকে দেওয়া ওয়াদা ভাঙছো কেন? রাজু তাকে বুঝিয়ে বলে আমি থান্ডেল, আমাকে যেতেই হবে, আর এবার ফিরে এসে আমরা বিয়ে করব। কিন্তু সাত্তিয়া তার কোনো কথা শুনতে চায় না। সে বলে যদি তুমি সমুদ্রে যাও তাহলে ভুলে যাবে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল। এদিকে ট্রেনও ধীরে ধীরে স্টেশন ছেড়ে দিচ্ছে। তাকে যে সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে। একদিকে 22 জন জেলের ভবিষ্যৎ, অন্যদিকে তার ভালোবাসা। শেষ পর্যন্ত রাজু থান্ডেলের দায়িত্বটাই বেছে নেয়। কিন্তু যেতে যেতে সে সাত্তিয়াকে হাসি মুখে বিদায় জানানোর কথা বলে, কিন্তু সাত্তিয়া তো একভাবেই ফ্রিজ হয়ে গিয়েছে। রাজু কিভাবে তাকে ছেড়ে চলে যাচ্ছে, তার এতদিনকার ভালোবাসা কি মিথ্যা ছিল? এরপরের গল্প তো আমরা সিনেমার প্রথমেই দেখে নিয়েছি। রাজু পোর্টে গিয়ে সাত্তিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সাত্তিয়া তার কোনো কলের উত্তর দেয় না। অথচ প্রতিটা মুহূর্ত সে রাজুকে অনুভব করছে, তারপরও সে দূরে থাকতে চায়। কয়েকদিন পরে তারা নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করলে রাজু তাদের এক প্রতিবেশীকে ফোন করে সাত্তিয়ার কাছে নিয়ে যেতে বলে। রাজু তাকে পাগলের মতো রিকোয়েস্ট করে একটু কথা বলার জন্য, জাস্ট তার নামটা একবার মুখে নেওয়ার জন্য। সাত্তিয়া কেবলই শুনে যাচ্ছিল, তার চোখে পানি ফেলছিল, কিন্তু কোনো কথার উত্তর দেয় না। কিছুক্ষণ পর রাজু চুপ হয়ে যায়, কারণ তার কানেকশন লস হয়ে গেছে। তার এই পাগলামি দেখে চন্দ্রা তাকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে, সে কেন রাজুর সাথে কথা বলছে না? সাত্তিয়া জানায় এভাবে যদি কিছুদিন কথা না বলে তাহলে 1 মাস পর পোর্টে ফিরে পাগলের মতো তার কাছে ফিরে আসবে, এটাই ওর শাস্তি। 1 মাস পর পোর্টে ফিরেও রাজু গ্রামে ফিরে আসে না, উল্টো তার মাকে কল করে সাত্তিয়ার কাছে নিয়ে যেতে বলে। পাশে চন্দ্রাও বসেছিল। চন্দ্রা জিজ্ঞাসা করতেই রাজু বলে তার কাছে সময় খুবই কম, বোটের ইঞ্জিন চালু হয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যে আবারও সমুদ্রে চলে যাবে। তার মানে রাজু গ্রামে ফিরে আসবে না। যা শুনে সাত্তিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপরই সে অভিমানের কারণে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কারণ অনেকদিন ধরেই তার বাবা তাকে বিয়ের জন্য বলছিল। আসলে রাজুর প্রতি তার ভালোবাসায় রাজুর জন্য তার যেই পরিমাণ চিন্তা হচ্ছিল, সেই চিন্তা একসময় ভয়ে রূপান্তর হয়, যেই ভয় নিয়ে সে বাঁচতে পারছিল না। সে সিদ্ধান্ত নিয়েছে এভাবে ভালোবাসা যায় না। এই পৃথিবীতে আমি দুজনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। এক হলো রাজু, আরেক আমার বাবা। আমার বাবা সব থেকে বেশি খুশি হবে যখন আমার বিয়ে হবে। আমার আরেকটা ইচ্ছা হলো বিয়ে করার আগে আমি রাজুকে 3টা কথা বলতে চাই। আমি ওকে কখনো ধোকা দেইনি, ওর জন্য আমার ভালোবাসা কখনো কমেনি, আর আমার জীবনে ওর কোনো জায়গা নেই। এই কথাগুলো বলার পর আমি আপনাকে বিয়ে করে নেব। সিনেমার শুরুতে যেই সিনটা দেখেছি, এখন ঘটনা সেই জায়গায় এসে থেমেছে। সে এতক্ষণ তাকে এই ঘটনাগুলো বলল আর তাকে জানায় রাজুকে এই কথাগুলো না বলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মুরালি তখন সাত্তিয়াকে বলে ঠিক আছে, রাজুকে এই কথাগুলো বলার পরই না হয় আমরা বিয়ে করব, এখন থেকে আমিও রাজুর অপেক্ষায় থাকবো। এদিকে রাজুরা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে তারা কিছুতেই সামনে এগোতে পারছিল না। কোনো মতে ঢেউ ভেঙে তারা টিকে ছিল সমুদ্রের বুকে। তখনই তারা দেখতে পায় সামনে একটা ছোট বোট ঝড়ের কবলে প্রায় ডুবে যাচ্ছিল। রাজু তার জীবনের ঝুঁকি নিয়ে ওই বোটের সাথে নিজেদের বোট নোঙর দিয়ে আটকে নেয়, কিন্তু তাদের মধ্যে একজন পানিতে ডুবে যাচ্ছিল দেখে রাজু তার জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে আর তাকে কোনো মতে উদ্ধার করে নিয়ে আসে। রাজু সমুদ্রে এবং সাত্তিয়া তার অপেক্ষায় দিন গুনতে রইল। এভাবেই আরো কয়েকটা দিন চলে যায়। রাজুর মায়ের কাছে রাজুর লেখা একটা চিঠি এসেছে। চিঠিতে রাজু সেদিনের ঝড়ের বর্ণনা দিয়ে বলে সেদিন তারা ঝড়ের প্রভাবে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে, ফলে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এখন যতদিন না পর্যন্ত আদালতে প্রমাণ হয় তারা জেলে কোনো টেরোরিস্ট নয়, ততদিন পর্যন্ত তাদেরকে পাকিস্তানের কারাগারে থাকতে হবে। জেলে নেওয়ার পর সবাইকে জামা কাপড় খুলিয়ে চেক করা হয়, এমনকি তাদের মধ্যে একটা বাচ্চা ছেলেও ছিল, তাকেও পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। রাজুদের পাকিস্তানে আটকে যাওয়ার ঘটনাটা পুরো গ্রামে নিমিষের মধ্যে ছড়িয়ে যায়। সবাই প্রচন্ড চিন্তায় পড়ে যায়, কারণ যেই লোকগুলো আটকা পড়ে আছে তারাই ছিল তাদের পরিবারের একমাত্র খাদ্য ও অর্থের যোগানদাতা। এদিকে জেলের মধ্যে তাদের সাথে এক টেরোরিস্টের ঝামেলা লেগে যায়। টেরোরিস্ট তাদের দেশের নামে নানান বাজে কথা বলতে শুরু করে, এমনকি তাদের দেশের নাম দেওয়ালে লেখে সেখানে প্রস্রাব করে দেয়। রাজু এগুলো সহ্য করতে না পেরে তার উপর হামলা করতে বসে। আসলে সে চাচ্ছিল কোনো একটা ঝামেলা করতে, কিন্তু তখনই সেখানে জেলার উপস্থিত হয় এবং সবাইকে সাবধান করে দিয়ে বলে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কোথায় আছো, একটা ভিন্ন দেশে। এখন যদি তোমরা জেলের মধ্যে এরকম হাঙ্গামা করতে থাকো তাহলে তোমাদের দেশে ফেরাটাই কিন্তু মুশকিল
মুশকিল হয়ে যাবে। সেদিন ওই চিঠিটার মধ্যে একটা ছোট্ট চিরকুট ছিল যেটা সাত্তিয়া আড়াল করে নিজের কাছে রেখে দিয়েছিল। সেই চিঠিটা রাজু তার জন্য লিখেছিল। চিঠিটা খুলতেই সাত্তিয়া দেখতে পায় রাজু লিখেছে, তোমাকে দেখি না কতদিন হলো, তোমার কণ্ঠ শুনতে পাইনি কতদিন হলো। যেটা পড়তে পড়তে আনমনে সাত্তিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সাত্তিয়া তার একটা ছবি রাজুর জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখন সেখানে মুরালি উপস্থিত হয়। মুরালি এসেছে তাদের বিয়ের বিষয়টা নিয়ে কথা বলার জন্য, কারণ সেও জানতে পেরেছে রাজু পাকিস্তানের জেলে আটকে গেছে। সাত্তিয়া তো তার বলা 3টা কথা রাজুকে না বলে বিয়ে করতে পারবে না, তাই মুরালি বাহানা দিয়ে বিয়েটা পিছিয়ে দেয়। এদিকে আটকে যাওয়া জেলেদের পরিবারের ছবি সহ একটা আর্টিকেল প্রকাশ করা হয় যেটা রাজুদের কাছ পর্যন্ত পৌঁছায়। সবাই তাদের কাছের মানুষদের ছবি দেখে নিজের কষ্টটা কিছুটা কম করে, কিন্তু এই আর্টিকেলে সাত্তিয়া তার ছবি দেয় না। কিছুদিন পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তাদের আপনজনদের জন্য একটা চিঠি লিখবে। সবাই কিছু না কিছু লিখলেও সাত্তিয়ার জায়গাটা খালি ছিল, কিন্তু সবাই যেটা দেখতে পায়নি রাজু সেটা দেখতে পায়। তা হলো সাত্তিয়ার চোখের এক ফোঁটা পানি। তার চোখের পানি যেন সব না বলা কথা বলে দিয়েছে। সেদিন রাতেই যখন তারা খাবার নিতে যায় তখন তারা দেখতে পায় তাদের সাথে সেই ছোট্ট বাচ্চাটা নেই। সবাই পাগলের মতো জেলের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে গোসলখানার পাশে আধমরা অবস্থায় পাওয়া যায়। আসলে সেই টেরোরিস্টরা তাকে এখানে মেরে ফেলে রেখেছে। এদিকে গ্রামের মহিলারা মিলে লোকাল মিনিস্টারের কাছে গিয়ে আবেদন করে যাতে তাদের বিষয়ে সে কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। তখন তারা জানায় সেন্ট্রাল মিনিস্ট্রিতে আবেদন করা হয়েছে, যদি সেন্ট্রাল মিনিস্টার সাইন করে দেয় তাহলেই তারা ফেরত আসতে পারবে, কিন্তু সরকারি কাজ কতদিন লাগে তা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। এদিকে তাদের মজুদ অর্থও শেষ হওয়ার পথে। পাওনাদাররা এসে হট্টগোল করছে। শেষবার রাজু বলেছিল বোটের মালিক গতবারের টাকা আটকে রেখেছিল, তাই সাত্তিয়া সিদ্ধান্ত নেয় তাদের পাওনা অর্থ ফেরত আনার দায়িত্ব নেবে। সাহায্যের জন্য সাত্তিয়া মুরালিকে কল করে এবং বলে, আমার একটু সাহায্যের প্রয়োজন, আমাকে দ্রুত গুজরাট যেতে হবে গ্রামবাসীদের টাকা উদ্ধার করার জন্য। মুরালিও তার সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মালিকের সাথে দেখা করে পাওনা অর্থ চাইলে মালিক তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলে, তোমরা বাঁচো মরো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু বোট মালিকের কথা শুনে মনে হচ্ছিল সাত্তিয়া যেন তার পাওনা অর্থ নয় বরং ধার চাইছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে গিয়ে পোর্টের মাঝখানে গিয়ে বসে পড়ে। মুরালি তাকে বোঝানোর চেষ্টা করে এখানে বসে থেকে কোনো লাভ নেই, কেউ তাদের এই যুদ্ধের সামিল হবে না, কিন্তু সাত্তিয়া তাও জিদ ধরে বসে থাকে। এখান থেকে গেলে সে তার পাওনা টাকা নিয়েই যাবে। এভাবে একটা দিন কেটে যায়। পরদিন একটা লোক এসে তাদেরকে বলে, তুমি এভাবে আর বসে থেকো না, এভাবে বসে থাকলে তুমি টাকা পাবে না। তখন সাত্তিয়া বলতে শুরু করে, সাগরে গিয়ে আমরা কষ্ট করে মাছ ধরি, কিন্তু তার সুফল ভোগ করে এই মালিকেরা। আজ এই ঘটনা আমাদের সাথে হয়েছে, কাল আপনাদের সাথে হবে না, তার গ্যারান্টি কে দেবে? সাত্তিয়ার মুখের এই কথাটা সব জেলেদের বুকে গিয়ে লাগে। কথায় তো যুক্তি আছে। এরপর ধীরে ধীরে সেখানে জেলেদের সংখ্যা বাড়তে থাকে। সবাই কাজ বন্ধ করে ধর্মঘট করেছে। এতে পোর্টের সব মালিকের লস হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাংবাদিকরা হাজির হয়। সবার চাপে পড়ে রাজুদের মালিক বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়। যেই টাকাগুলো নিয়ে সাত্তিয়া সবার বাড়িতে বাড়িতে যায় এবং তাদের টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দেয়। এই নিউজ পত্রিকায় প্রকাশিত হলে তা জেলের ভেতর রাজুরাও দেখতে পায়। তারা এই ভেবে আনন্দিত হয় যে তাদের পরিবার হয়তো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। এদিকে দেখা যায় সরকার রাজুদের ছাড়ানোর জন্য বেশ তৎপরভাবেই কাজ করতে শুরু করেছে। সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে খবর পাঠানো হয় রাজুদের খুব তাড়াতাড়ি ছাড়ানো হবে। আশা করা যায় আগামী 15ই আগস্ট সবাইকে ছেড়ে দেওয়া হবে। যা শুনে সাত্তিয়া ছুটে সবার কাছে যায় এবং জানায় 15ই আগস্ট সবাইকে ছেড়ে দেওয়া হবে। যা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তখন মুরালি তাকে বলে, তাহলে আমিও এখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে পারি। রাজু এলেই তো আপনি ওকে 3টা কথা বলে আমাকে বিয়ে করবেন, তাই না? এদিকে তাদের মুক্তির কথা পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশ করা হয়। সেখান থেকেও রাজুরা তাদের মুক্তির খবর জানতে পারে। যা শুনে তারা আনন্দে নাচতে শুরু করে। তারা আবার পুনরায় তাদের দেশে যেতে পারবে। আসলে দেশের মাটি যে আমাদের কতটা কাছের তা দেশের বাইরে না গেলে অনুভব করা যায় না। অনেক প্রবাসীরা বিষয়টা বুঝতে পারবেন। সেই সময় সাত্তিয়া চন্দ্রার কাছে বসেছিল। চন্দ্রা তাকে বলে, রাজু যেমন কঠিন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতো, ঠিক তেমনি এই দূর সময়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছিস। তখন সাত্তিয়া রেগে গিয়ে বলে, আমি শুধুমাত্র গ্রামবাসীর উপকার করেছি, এতে কি আমি রাজুর মতো হয়ে গিয়েছি? রাজুকে আমি আমার জীবন থেকে দূর করে দিয়েছি, ওর কোনো জায়গা এখন আমার কাছে নেই। যদি তুই রাজুকে ভালোবেসে নাই থাকিস তাহলে এখনো তুই নিরামিষ ভোজি কেন? এখনো তুই মাছ মাংস খাচ্ছিস না কেন? চন্দ্রা তার হাতের মাছ ভাতের থালা তার দিকে এগিয়ে দিয়ে বলে, যদি তুই ওকে ভালো নাই বেসে থাকিস তাহলে এইগুলো খেয়ে দেখা। সাত্তিয়া তখন নাকে মুখে ভাত মাছ গুজতে শুরু করে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে স্বাভাবিক নেই। তার মনে রাজুর জন্য এতটাই অভিমান রয়েছে, তার বহিঃপ্রকাশ এটা। আজও সে রাজুকে ততটাই ভালোবাসে, বরং তার থেকেও বেশি। মুরালি তার বাবাকে নিয়ে সাত্তিয়ার বাড়িতে এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। পণ্ডিত নাকি বলেছে আগামী 2রা সেপ্টেম্বর দিনটি নাকি শুভ, তাই 2 তারিখে তাদের বিয়ে ঠিক করা হয়। আর এক সুবাদে সাত্তিয়ার বিয়ের কার্ড কোনোভাবে পাকিস্তানের জেল পর্যন্তও পৌঁছে যায়, কিন্তু সেটা রাজুকে জানানো হয় না, কারণ সাত্তিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। জানতে পারলে রাজু অঘটন ঘটিয়ে দেবে। আর বিয়ে যেহেতু 2 তারিখে ফিক্সড করা হয়েছে, তার আগেই তারা ইন্ডিয়া যেতে পারবে। আর সাত্তিয়া একবার রাজুকে দেখতে পেলে কোনোভাবেই বিয়েটা করতে পারবে না, তাই তাকে কার্ডটা দেওয়া হয় না। আদালতেও রায় দিয়ে দেওয়া হয় যে 15 তারিখ তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তখনই খবর আসে ইন্ডিয়ার পার্লামেন্টে জম্মু কাশ্মীর নিয়ে যে আর্টিকেল ছিল তা রদ করে কাশ্মীর পুরোটা ইন্ডিয়ার
দেওয়ার দাবি করা হয়। যা জানার পর পাকিস্তানে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়, রাস্তায় রাস্তায় মানুষ নেমে আসে। এর মধ্যে রাজুদেরকেও আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাস্তায় আন্দোলনকারীরা পুলিশের ব্যানের ওপর হামলা করে এবং তাদেরকে বের করতে চায়, কিন্তু পাকিস্তানিরা জানতো না এরা সবাই ইন্ডিয়ান। কিন্তু একজনের হাতে ট্যাটু দেখে তারা বুঝে যায় ভ্যানের ভিতর সবাই ইন্ডিয়ান। এতে সব আন্দোলনকারীরা তাদের উপর আক্রমণ শুরু করে, তাদের ভ্যানে আগুন লাগিয়ে দিলে তারা কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। এদিকে পাকিস্তান পুলিশ আতঙ্কের সময় কাটাচ্ছিল। যে অবস্থায় তারা সেখান থেকে বেরিয়েছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। ঘন আক্রমণে তাদের এতক্ষণে মরে যাওয়ার কথা, আর যদি কোনোভাবে তারা বেঁচে থাকতে পারে আর পাকিস্তান বর্ডার পেরিয়ে ইন্ডিয়া চলে যায় তাহলে তাদের চাকরি চলে যাবে। তবে সেই সময় সবাইকে অবাক করে দিয়ে রাজু এবং বাকি ছেলেরা কারাগারের দরজার সামনে এসে দাঁড়ায়। ফিরে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে তারা যেহেতু অপরাধ করেনি তাহলে তারা কেন পালিয়ে বেড়াবে। দিন পেরোতে থাকে, পরবর্তীতে জানা যায় রাজু এবং তাদের রিলিজ অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সাত্তিয়া পররাষ্ট্রমন্ত্রীর PA কে ফোন করে মন্ত্রীর সাথে কথা বলতে চায়, কিন্তু PA জানায় মন্ত্রী নাকি মারা গিয়েছে। তার মানে তাদের শেষ আশাটাও শেষ হয়ে গেছে। এখন হয়তো রাজুরা আর বেরোতে পারবে না। সাত্তিয়ার সব আশা ধুলোয় মিশে যায়। সাত্তিয়া কোনোভাবে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর নাম্বার জোগাড় করে এবং তাকে কল করে সাহায্য চায়। মন্ত্রী তাকে জানায় এই মুহূর্তে শুধুমাত্র একজনই তোমাকে সাহায্য করতে পারবে, সে হলো যে নাকি এতদিন তোমাদের সাহায্য করছিল, তার মেয়ে ভাবনা। সময় নষ্ট না করে সাত্তিয়া ও চন্দ্রা মুরালিকে সাথে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে মুরালি সাত্তিয়াকে ভাবনা বিষয়ক প্রশ্ন করে, কিন্তু সাত্তিয়া তার কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দিচ্ছিল না, কারণ তার মন ঠিকঠাক মতো বসছিল না। দিল্লি পৌঁছে তারা ভাবনার সাথে দেখা করার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এবং যখন কোনো গাড়ি বের হয় বা প্রবেশ করে তখন গাড়ি থামানোর জন্য নানাভাবে ইশারা ইঙ্গিত করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। এভাবে বেশ কটা দিন পার হয়। প্রতিদিন তারা ভাবনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে সাত্তিয়ার মনোবল ভেঙে যেতে থাকে, কারণ প্রতিদিনই তারা একই চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছে না। সেদিন ছিল 15ই আগস্ট। জেল থেকে মুক্ত না হতে পেরে রাজু গ্রামবাসীদের জন্য একটা চিঠি লিখে সান্ত্বনা দিয়ে বলে তাদের এখান থেকে ফিরতে আরো 10-12 দিন লাগতে পারে, তারা যেন কোনো চিন্তা না করে। কিন্তু সেদিন যে দেশের টেরোরিস্ট সবকিছু লঙ্ঘন করে রাজুর দেশকে নিয়ে মজা নিচ্ছিল, রাজু ও এর জবাব দিতে গেলে জেলের পুলিশরা রাজুকে মেরে রক্তাক্ত করে ফেলে এবং জেলের কক্ষে বন্দি করে রাখে। রাতে এক কনস্টেবল সাত্তিয়ার নাম্বারে কল করে এবং রাজুর কাছে ফোনটা দিয়ে কথা বলতে বলে, কিন্তু রাজু বলে সেভাবে কথা বলবে না। যেদিন এখান থেকে মুক্তি পাবে সেদিন ওয়াচ টাওয়ারে গিয়ে তার কপালে সে একটা চুমু খাবে, সেদিন দেখাবে সাত্তিয়া তার সাথে কিভাবে রাগ করে থাকে। এত কষ্টের পরও আমি বেঁচে আছি শুধুমাত্র সাত্তিয়াকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য। এই কথাগুলো ফোনের অপর পাশ থেকে সাত্তিয়া শুনছিল আর তার চোখের পানি ফেলছিল। সেদিন কি হবে? যেদিন জানতে পারবে তার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের দিনও এগিয়ে আসছিল আর মাত্র 3 দিন বাকি। মুরালির বাবা মা তাদেরকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছিল তারা কখন ফিরবে। মুরালি তাদেরকে নানান বাহানা দেখিয়ে কোনোভাবে ম্যানেজ করছে। চন্দ্রা তাকে বলে এভাবে আর কতদিন, সময় মতো না যেতে পারলে তোর বাবার তো মান সম্মান নষ্ট হবে। সাত্তিয়া তখন চন্দ্রাকে বলে তাকে বিয়ের সাজে সাজিয়ে দিতে। পরদিন ঝুম বৃষ্টি নামে। সাত্তিয়া বৃষ্টিতে ভিজে কোণে সেজে হাত উঁচু করে সাহায্য চায়। সেদিন ভাবনা তাদেরকে নোটিস করে বিয়ের সেজে কোনো মেয়ে বৃষ্টিতে ভিজে তাকে ইশারা করছে, কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ হবেই। ভাবনা তখন সাত্তিয়াকে ভেতরে ডাকে। সাত্তিয়া ভেতরে গিয়ে তাকে সবকিছু খুলে বলে আর আরো বলে আমরা যখন আপনার মায়ের কাছে গিয়েছিলাম আপনার মা আমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছিল এবং এটা ছিল আপনার মায়ের শেষ ইচ্ছা। ভাবনা তখন তাকে তার বিয়ের ডেট জিজ্ঞাসা করে আর বলে তোমার বিয়ের আগে আমি ওদেরকে দেশে ফিরিয়ে আনবো, কথা দিলাম। ভাবনার এই কথায় সাত্তিয়া কিছুটা সাহস পায়। চন্দ্রা এখন বেশ খুশি, তার স্বামী এবার ফিরে আসতে পারবে, কিন্তু সাত্তিয়া কান্না করছে, কারণ যেদিন রাজু ফিরে আসবে সেদিন ওকে কিভাবে বলবে সে আর তার নেই। রাজু কিভাবেই বা রিয়াক্ট করবে এই ভেবে সে কান্না করছে। পরবর্তী দিন রাজুদের বের করার জন্য তাদের মেডিকেল টেস্ট করা হচ্ছিল। সব কাগজপত্র যাচাই বাছাই করার পর কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে একজন একজন করে বের করা হচ্ছিল। সাত্তিয়া এবং চন্দ্রা বর্ডারে দাঁড়িয়েছিল তাদের অপেক্ষায়। কিছুক্ষণ পরেই তাদের নাম প্রকাশ করা হবে। আগামীকাল তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। কল্যাণের নাম মাইকে প্রকাশ করা হলে চন্দ্রার মুখে যেন হাসির ফোয়ারা ফুটে। এরপর যখন রাজুর নাম প্রকাশ করা হয় সাত্তিয়ার বুকের ভেতরের কষ্ট যেন মুখ ভেদ করে বেরিয়ে আসে। সাত্তিয়া চন্দ্রাকে বলে সে গ্রামে ফিরে যাবে। তখন চন্দ্রাও তার সাথে ফিরে যেতে চায়, কিন্তু সাত্তিয়া তাকে বলে তার কল্যাণের জন্য অপেক্ষা করা দরকার। তখন চন্দ্রা বলে আমি এসেছি তোর সাথে, যাবো তোর সাথে। এরপর সাত্তিয়া ও চন্দ্রা তাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একে একে সবার নাম বলা হয় একজন বাদে। লিচা নামের একজনের কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি, কারণ ছোটবেলায় সে কোনো জন্ম নিবন্ধন তৈরি করেনি, আর এই জন্য ইন্ডিয়ান সরকার শুধুমাত্র 21 জনেরই কাগজপত্র জমা দিয়েছে। লিচা তাদেরকে বলে তারা যেন চলে যায়, তার ভাগ্য খারাপ, এই জন্য তার আজ এই অবস্থা। তারা যেন তার দাদিকে গিয়ে বলে যে সে কিছুদিনের মধ্যেই চলে আসবে, কিন্তু রাজু এখান থেকে যাবে না বলে জানিয়ে দেয়। তারা 22 জন এসেছে, 22 জনই ফিরে যাবে। জেলার তাকে সতর্ক করে বলে আজ পর্যন্ত কেউই পাকিস্তানের সীমানায় এসে ফিরে যেতে পারেনি, তাদের ভাগ্য তো ভালো, তার কারণে তারা ফিরে যেতে পারছে। কয়েকদিন পর লিচাও মুক্তি পেয়ে যাবে, কিন্তু রাজু লিচাকে ছাড়া যাবে না এই বলে মাটিতে বসে পড়ে আর বলে আমি থান্ডেল, এখানে থাকা প্রতিটা জেলের দায়িত্ব আমার কাঁধে, আমি লিচাকে সাথে নিয়েই যাব, হয় আজ না হলে কাল কিংবা পরশু, কিন্তু আমি ওকে নিয়েই যাব। তখন তাদের মধ্যে একজন বলে তোর যেতে হবে, তা না হলে সাত্তিয়ার বিয়ে হয়ে যাবে। রাজু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সাত্তিয়ার বিয়ে করে
নিচ্ছে। তখন সে তার কাছে থাকা বিয়ের কার্ড দেখিয়ে বলে, এই দেখ। তখন রাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাজু সব দোষ নিজের কাঁধে নিয়ে বলে, আমি যদি ওর সাথে সেদিন থেকে যেতাম তাহলে হয়তো সাত্তিয়া বিয়ে করার সিদ্ধান্ত নিত না, আর আমাদেরও এই কষ্টটা ভোগ করতে হতো না। এরপর সে ব্যারিকেড টপকে লিচির কাছে গিয়ে বসে পড়ে আর বলে, এখন আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি যদি ফিরতে চাই তাহলে লিচাকে নিয়েই ফিরবো। জেলার তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যদি কোনোভাবে আজ রাত 12টা পেরিয়ে যায় তাহলে কোনোভাবেই তারা আর ফেরত যেতে পারবে না, কিন্তু রাজু তার কথার ধার ধারে না। যেহেতু রাজু মাটিতে বসে পড়ে তাই অপর পাশে বাকি জেলেরাও মাটিতে বসে বলে তারাও যাবে না, লিচাকে ছাড়া, রাজুকে ছাড়া। এরপর ইন্ডিয়ান এম্বাসি থেকে দ্রুত ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে খবর পাঠানো হয়, সেখানে একদিনের মধ্যে দ্রুত লিচার জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়া হয়, যা পাকিস্তানের এম্বাসিতে পাঠালে তাকেও মুক্ত করে দেওয়া হয়। এরপর তাদেরকে বর্ডার পার করে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। সাত্যাও তাদের গ্রামে পৌঁছে যায়। মুরালি তাকে বলে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হতে। সাত্যা কিছুতেই বুঝতে পারে না কি করবে। ওয়াচ টাওয়ারের দিকে তাকালে সে দেখতে পায় সেখানে থাকা পতাকাটা নেই, তার মানে রাজু গ্রামে পৌঁছে গেছে। মুরালি তখন তাকে বলতে শুরু করে, দিল্লিতে যখন আপনি কোণে সেজেছিলেন আমি মনে করেছিলাম আপনি আমার জন্য কোণে সেজেছেন, কিন্তু আমি ভুল ছিলাম, আপনি কোণে সেজেছিলেন রাজুর জন্য। আপনি কখনো আমাকে বিয়ে করে সুখী থাকতে পারবেন না, কারণ যা কিছুই হয়ে যাক আপনি রাজুকেই ভালোবাসেন। আপনার মন থেকে রাজুকে সরানো অসম্ভব, তাই আমি রাজুর জন্য প্লেনের টিকিট রেখে এসেছিলাম বর্ডারে, যাতে সে দ্রুত এখানে আসতে পারে। আপনার মতো জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্য অতটা ভালো না। সাত্তিয়া তখন সেখান থেকে চলে যেতে চাইলে মুরালি বলে, আপনি তো কখনো আমার সঙ্গে ছিলেনই না, হয়তোবা বাইরে থেকে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আর মন ছিল রাজুর সঙ্গে। তখন সাত্তিয়া দৌড়ে সেই ওয়াচ টাওয়ারে যায় যেখানে রাজু দাঁড়িয়ে ছিল। রাজু বলে, ভেবেছিলাম সোজা তোমার বিয়েতে গিয়ে পেট ভরে খেয়ে আসবো। তখন সাত্তিয়া কান্না করতে করতে বলে, আমার বিয়ের ভোজ খাওয়ানোর জন্য তোকে জেল থেকে বের করেছি, এত দূর ছুটেছি আমি এই কারণে। আর এই হাসি কান্নার মধ্যে দিয়েই আজকে আমাদের গল্পটা শেষ হয়ে যায়। সামনে হয়তোবা রাজু তার থান্ডেলের পথ থেকে নিজেকে সরিয়ে আনবে, আর এই দায়িত্ব থেকে নিজের নাম সরিয়ে ফেলবে, আর কখনো সমুদ্রে যাবে না সে, এই কথা দেয় তাকে। আর এবার সে কথা রাখবে। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, সেখানে জাপানিজ কিছু ছোট ছোট অ্যানিমে সিরিজগুলো হয়তোবা 2টা কিংবা 3টা পর্বে এক্সপ্লেইন করা হয়। এই যে স্ক্রিনে ভেসে উঠেছে এই প্লেলিস্টে একটা অ্যানিমে সম্পূর্ণ এক্সপ্লেইন করা হয়েছে, মজার একটা অ্যানিমে, দেখতে পারেন। আর গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।